10 বছর পরে যেখানে রাহুল গান্ধী জ্বলে উঠছে, 18-20 বছর পরে যেখানে আয়াতুল্লাহ খমেনি জ্বলে উঠছে, 12 বছর পরে যেখানে আপনার বেনজির ভুট্টো এসে প্রধানমন্ত্রী হয়ে গেছে, 30 বছরের চেষ্টার পরে প্রধানমন্ত্রী হয়ে গেছে যেখানে ভারতের পাকিস্তানের ইমরান খান। তো দিস ইজ পলিটিক্স। বিএনপি যেটা করছে সে তো রাজনীতি করছে। সে তো ভারতের নরেন্দ্র মোদীর পা ধরে বলতেছে না, আব্বা গো, ভাই গো, আমাকে ক্ষমতায় বসাই দাও। দেখছেন কখনো কাউকে যে নরেন্দ্র মোদীর পা ধরে আসছে? কিংবা ভারতে কোনো একটা লোককে বৈঠক করে এসে এয়ারপোর্টে এসে বিএনপির কোনো নেতা আসছে, আপনি গিয়ে বলছেন যে কি আলাপ আলোচনা হলো, তো সে বলছে যে না, ভারতের দাদারা আমাকে না করে দিয়েছে, আমি এই কথা বলতে পারবো না। বিএনপির কোনো নেতা এই কাজ কথা বলেছে? কখনো বলেনি। সো বিএনপি হ্যাজ দেয়ার ওন আইডিওলজি, ওন পলিসি, ওন অ্যাবিলিটি অ্যান্ড প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম অ্যান্ড মাস্টার প্ল্যান অ্যান্ড রোড ম্যাপ। তারা তাদের মতো করে এগোচ্ছে। এখন তো টক শুতে বিএনপিদের অনেককে দেখা যায় টক শুতে কথা বলছে, অথবা কোনো একটা বিষয় ঘটলে তার প্রতিক্রিয়া জানাচ্ছে। এভাবে কি 5 বছর কেটে যাবে নাকি ভিন্ন কিছু? এইভাবে 5 বছর কেন? এভাবে তো 50 বছর কাটতে পারে। আপনি 5 বছর নেন কেন? এমনও হতে পারে এইভাবে তো 5 দিনও কাটতে পারে। কেননা অনাগত দিন, কালকের দিনটা কিভাবে ঘটবে, কার জন্য কী নিয়তি অপেক্ষা করছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। তো কাজেই বিএনপি যে কাজটা করছে, বিএনপিকে নিয়ে ঠাট্টা মশকরা করার কোনো স্কোপ নেই। বিএনপির প্রত্যেকটা মানুষের জীবনে যে সুনামি বইছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের লাভার মধ্যে বসবাস করা একটা মানুষের জন্য যতটা কষ্টকর, এই সমাজে বিএনপির পদ এবং পদবি হোল্ড করে বসবাস করা আপনার তার চেয়ে কঠিন। এই যে আপনি আমার সামনে বসে আছেন, এখন যদি আপনাকে শাহবাগ থানার ওসি একটা টেলিফোন করে যে ভাই আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, মার্ডার কেসের মামলা হয়েছে, আপনি যেমন প্রশ্ন করেছেন, হাত থেকে মুহূর্তের মধ্যে আপনার মোবাইল পড়ে যাবে সঙ্গে সঙ্গে। এখন এই যে আপনার আমার সামনে বসে আছেন, তো এইরকম সিরিয়াস 200, 300, 400 মামলা নিয়ে আপনারই মতো একজন আদম সন্তান এই শহরে ঘুরে বেড়াচ্ছে, স্ত্রী পুত্র সন্তানের সাথে খাবার খাচ্ছে। থিঙ্ক অ্যাবাউট দেয়ার মিজারেবিলিটি। তারা যে অমানবিক অবস্থা, আল্লাহর আরশ পর্যন্ত তাদের জন্য কাঁদছে। লক্ষ লক্ষ মানুষের ভিতরে যে হাহাকার, তাদেরকে যে অপমান করা হচ্ছে, একজন সংসদ সদস্য, একজন এমপি, সে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাদেরকে শ্রদ্ধা করতে, আর ডক্টর খন্দকার মোশাররফ সাহেব, গিয়ে দেখেন, আপনাকে দেখলেই সে কাঁদবে। আজ অনেক বড় বড় মানুষ যারা জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন, শুধুমাত্র মনের দুঃখে অনেক লোক মারা গেছে, অকাল মৃত্যু হয়ে গেছে। এই যে মানুষের দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাসের মধ্যে এখনও যে তারা নিজের নাম বাদ দিয়ে, পরিবারের নাম বাদ দিয়ে দেশের কথা বলতেছে, এটা ওই পর্যায়ে না পৌঁছা পর্যন্ত কেউ বুঝতে পারবে না। আওয়ামী লীগ, আমি দোয়া করি আল্লাহ যেন আওয়ামী লীগ ওই বিপদে না পড়ে। এই বিপদে পড়লে আওয়ামী লীগ কয়বার দেশের নাম নিতে পারতো আমি বলতে পারবো না। ফলে এই একটা পরীক্ষা চলছে, এখানে একটা লীলা খেলা চলছে। সেই লীলা খেলার মধ্যে কে কখন কোন জায়গায় পড়ে যায় বলা যায় না। ফলে ওই 5 বছর পরে কী হবে, 3 বছর পরে কী হবে, 5 দিন পরে কী হবে, ডাজ নট ম্যাটার। প্রত্যেকটা মানুষের কর্ম তাকে তার গন্তব্যে নিয়ে যাবে। তারেক রহমান লন্ডনে আছেন এবং খালেদা জিয়া বন্দি অবস্থায় আছেন। নেতৃত্বের বিষয়ে যদি কথা বলতে চাই, বিএনপিকে তাদেরকে বাদ দিয়ে, বা তারা তো নেই, এখনও কি স্বপ্ন দেখে যে ক্ষমতায় আসবে, বা কি যোগ্যতার বনা? বিএনপি যদি ক্ষমতায় স্বপ্ন দেখার ক্ষমতায় আসার স্বপ্ন তাদের না থাকতো, বিএনপি অফিস তালাবদ্ধ দিয়ে সবাই তাবলিগে চলে যেত। কেননা এই বাংলাদেশের রাজনীতি ছাড়া আরও অনেক কাজ আছে, এবং যারা রাজনীতি করে বিএনপি, ধরেন মন্ত্রী, এমপি, তারপরে শেষে উপজেলা চেয়ারম্যান থেকে ধরেন, তো চেয়ারম্যান প্রার্থী যদি বাংলাদেশে 6000 ইউনিয়ন থাকে, 3 জন করে যদি প্রার্থী থাকে, 18,000 লোক আছে। আপনি যদি উপজেলা চেয়ারম্যান ধরেন, 500 যদি ধরেন, 3 জন করে যদি প্রার্থী ধরেন, যোগ্য প্রার্থী বিএনপির আছে আরও 1500 ধরেন, এমপি প্রার্থী ধরেন, মন্ত্রী প্রার্থী ধরেন, সব মিলিয়ে বিএনপির যোগ্যতম ধরেন সারা বাংলাদেশে 10 থেকে 15,000 লোক রয়েছে, কোয়ালিফাইড লোকজন। তারা রাজনীতি বাদ দিয়ে যদি ব্যবসা করে, সেখানে তারা নেতা হয়ে যাবে। তারা রাজনীতি ব্যবসা বাদ দিয়ে যদি আল্লাহ বিল্লাহ করে, তাবলিগের নেতা হয়ে যাবে। তারা যদি ওয়াজ শুরু করে দেয় যে আমি কোরআন শরীফ শিখে, এরকম অনেক লোক আছে যে ঠিক আছে আমি 6 মাস 1 বছর ভালো করে কোরআন শরীফ পড়বো এবং আমি এখন থেকে ওয়াজ করব। তাহলে এখন যারা ওয়াজ করছে, তারা যদি মাসে কেউ 10 লাখ টাকা ইনকাম করে, ওই বিএনপির নেতারা 50 লাখ টাকা মাসে ইনকাম করতে পারবে।
তো এই জিনিসগুলো তারা যদি, অনেকের আয় রোজগার অবস্থা ভালো আছে, দেশেও টাকা আছে, দেশের বাইরেও বাড়ি গাড়ি আছে, ছেলের সন্তান অনেক এস্টাবলিশ, ধনী লোক আছে না, তারা যদি বলে যে না আমি আর বাকি জীবনে এই কাজ করবো না, প্রতিদিন সোনারগাঁয়ে সকালবেলা নাস্তা করব, বিকালবেলা সিঙ্গাপুরে যাব, আর এখানে বসে শুধুমাত্র ভোগ বিলাস করব, এই করার মতো হাজার হাজার লোক বিএনপিটা আছে, ধনবান লোক। তো তারা তাদের সব কিছু বাদ দিয়ে কোর্টে যাচ্ছে, কাছারিতে যাচ্ছে, মামলা খাচ্ছে, মোকদ্দমা খাচ্ছে এবং রাজনীতির কথা বলে যাচ্ছে। কেন? দে হ্যাভ এ ড্রিম, তাদের একটা স্বপ্ন আছে, দে হ্যাভ এ বিলিভ। তারা স্বপ্ন তো আপনার আমার মতো দেখবে না, শিশুর মতো দেখবে না। এই যে ম্যাচিউর যাদেরকে আপনি জ্ঞানী বললেন, তারা যে স্বপ্ন দেখছে, স্বপ্নতে একটা ফান্ডামেন্টাল বেজ আছে, সেই বেজ নিয়ে তাদের একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নতে যদি তাদের বেসিস না থাকতো, বেসিক এবং ফান্ডামেন্টাল ইনস্ট্রুমেন্ট না থাকতো, তাহলে তারা স্বপ্ন দেখতো না। তো কাজেই সব কাজ বাদ দিয়ে তারা যে রাজনীতি করছে, তারা একেবারে মানে কাউডাং তাদের মাথাভর্তি গোবর নয়, বা তারা একেবারে প্রকৃতির মানে এক নির্বোধ প্রাণী, যেটাকে বলে গর্দভ বলা হয়। বিএনপির লোকগুলো এখন ওই গর্দভ কেউ বলতে পারবে না যে ঠিক আছে মোয়াজ্জেম হোসেন আলাল বা মির্জা ফখরুল ইসলাম সাহেব, তার যে বুদ্ধিশুদ্ধি আমি দেখেছি, এটা মাথায় গোবর ভরা। আপনি একটা সার্টিফিকেট আনেন তো বিএনপি আওয়ামী লীগের একটা লোকের কাছে, তো একটা মির্জা ফখরুলের মাথায় যদি গোবর না থাকে, আলাল সাহেবের বডি কনস্ট্রাকশন থেকে শুরু করে আসার আসা যদি গর্দবের মতো না হয়, তাহলে সে যে রাজনীতি করছে, তো তাকে ভবিষ্যৎ নিয়ে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে ইউ আর এ গর্দব। দে হ্যাভ এ ড্রিম, দে হ্যাভ এ প্ল্যান। আজ এতদিন পরে, 10 বছর পরে যেখানে রাহুল গান্ধী জ্বলে উঠছে, 18-20 বছর পরে যেখানে আয়াতুল্লাহ খমেনি জ্বলে উঠছে, 12 বছর পরে যেখানে আপনার বেনজির ভুট্টো এসে প্রধানমন্ত্রী হয়ে গেছে, 30 বছরের চেষ্টার পরে প্রধানমন্ত্রী হয়ে গেছে যেখানে ভারতের পাকিস্তানের ইমরান খান। তো দিস ইজ পলিটিক্স। বিএনপি যেটা করছে সে তো রাজনীতি করছে। সে তো ভারতের নরেন্দ্র মোদীর পা ধরে বলতেছে না আব্বা গো, ভাই গো, আমাকে ক্ষমতায় বসায় দাও। দেখছেন কখনো কাউকে যে নরেন্দ্র মোদীর পা ধরে আসছে? কিংবা ভারতের কোনো একটা লোককে বৈঠক করে এসে এয়ারপোর্টে এসে বিএনপির কোনো নেতা আসছে, আপনি গিয়ে বলছেন যে কি আলাপ আলোচনা হলো, তো সে বলছে যে না, ভারতের দাদারা আমাকে না করে দিয়েছে, আমি এই কথা বলতে পারবো না। বিএনপির কোনো নেতা এই কাজ কথা বলেছে? কখনো বলেনি। সো বিএনপি হ্যাজ দেয়ার ওন আইডিওলজি, ওন পলিসি, ওন অ্যাবিলিটি অ্যান্ড প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম অ্যান্ড মাস্টার প্ল্যান অ্যান্ড রোড ম্যাপ। তারা তাদের মতো করে এগোচ্ছে, একটা ফেল হচ্ছে, অন্যদিকে যাচ্ছে। আপনি চিন্তা করুন, এত বড় একটা ডিজাস্টার ইলেকশন, ডামি নির্বাচন, সারা পৃথিবী অবাক হয়ে গেছে, আমেরিকা টাস্কি খেয়ে গেছে, জো বাইডেন আত্মহত্যা করার মতো অবস্থায় চলে গেছে। সেখানে যে লিস্ট আমাদের বাংলাদেশের যে লোক মানে পিটার ডি হাস, সে একটা হাঁসের ছবি নিয়ে কতটা পাগল হয়ে সে ঘুরতেছে, পকেটে একটা হাঁস লাগিয়ে ঘুরতেছে। মানে ডামি নির্বাচনের প্রতিক্রিয়ায় আমেরিকা যেখানে টাস্কি খেয়ে গেছে, নরেন্দ্র মোদী যেখানে টাস্কি খেয়ে গেছে, দেখেন সে বাংলাদেশের সকল নেতিবাচক জিনিসগুলো এই নির্বাচনে অনুসরণ করার চেষ্টা করেছে, সে ফেল করেছে। অথচ বাংলাদেশে এটা শেখ হাসিনার সরকার সফল হয়েছে। তো এইরকম একটা টাস্কির নির্বাচনের পরের দিনই বিএনপি অফিসে গিয়ে রুহুল কবির রিজভী, তার এক পা ভাঙা, হাঁটতে পারে না, ক্রেচে নেয়, সে গিয়ে সে অফিস খুলে সাথে সাথে অফিস খুলে প্রেস বিবৃতি দিল, আমরা অফিসে বসলাম। আপনি বুঝতে পারেন নেপোলিয়ন বোনাপার্ট যেই দিন ওয়াটারলু যুদ্ধ করেছিল, ওই দিন তার মধ্যে যে শক্তি ছিল, ওই যেদিন সে বিএনপি অফিস খুলেছে ওই দিনও রুহুল কবির রিজভির মধ্যে ওই শক্তি ছিল, নচেত বিএনপি অফিসে যেতে পারতো না। দিস ইজ বিএনপি। তো শেষ জীবন বা বার্ধক্য নিয়ে আপনার ভাবনা বা প্রস্তুতি কি? বার্ধক্য তো আসে নাই, আমি বার্ধক্য নিয়ে চিন্তা করবো কেন? মানে আমার ভবিষ্যৎ নিয়ে আমি কোনো চিন্তা করছি না তো। মানে আমার বার্ধক্য আসেনি, যেটা আসেনি সেটা নিয়ে আমি কেন চিন্তা করবো? আর বার্ধক্য যে আমার জীবনে আসবে সেটা তো আপনি শিওর দিতে পারেন, আমি তো কালকে মরে যেতে পারি। তো কাজেই আমি বার্ধক্য নিয়ে যদি 1 মিনিট চিন্তা করি, এটা আমার জন্য হারাম। এই যে আপনি যখন প্রশ্ন করলেন, এটি তো আমার জন্য হারাম, উত্তর দেওয়া হারাম। আমার তো বার্ধক্য আসেনি, জাস্ট টক অ্যাবাউট টুডে, আজকে আমি কী করছি, আজকের দিন নিয়ে চিন্তা করি, গতকাল কী করছি এটা নিয়ে আমি একবারও চিন্তা করি না। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী
সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।